আমাদের যে ডিএ মামলাটা যারা করেছিল মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ, তাদের একসঙ্গে বসা কর্মচারী সমাজকে বার্তা দিতে পারি যে এখনও পর্যন্ত ডিএ মামলার রায়ের কোনো ইনফরমেশন আমরা সর্বোচ্চ আদালতের কাছ থেকে পাইনি। আজকে কর্মচারী নেই বলে তো বাধ্য হয়ে এই যে অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বিএলওর কাজে লাগাতে হয়েছে। আর এই মুখ্যমন্ত্রী আজকে তো শিল্পর শও নেই, তাহলে কি ফিতেটা তো ওই তার দুর্গাপুজোই কাটতে হবে। অর্থনৈতিক অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে একদম ভেঙে তছনছ হয়েছে। কেন কর্মচারী সমাজ নিয়োগ হচ্ছে না? কেন শিক্ষকরা আজকে রাজপথে বসে থাকবে? স্যার, দীর্ঘদিন ধরে আপনারা এই ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা জানেন কীভাবে ভোট প্রক্রিয়া হয়। এই প্রসঙ্গে যাব, তার আগে প্রথমেই জানতে চাইবো, আমাদের একাধিক দর্শক আছে, তারা ডিএ প্রসঙ্গে জানতে চেয়েছে আমাদের কমেন্টে। ডিএর কি রায়দানের বিষয়ে কি তথ্য আছে এই মুহূর্তে, সেটা প্রথমে একটু জানতে চাইবো। হ্যাঁ, ডিএর ব্যাপারটা তো মানে আমরা সত্যি কথা বলতে কি কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ সবাই জানতে চাইছে। এবং আমরা একটা অনুমান করেছিলাম যে এই নভেম্বরের লাস্ট উইকে অন্তত প্রকাশ পাবে। প্রথমে ফার্স্ট উইক ধরেছিলাম, সেকেন্ড উইক ধরেছিলাম। স্বাভাবিকভাবে আশাটা দীর্ঘদিন ধরে অতিক্রম করে আজকে প্রায় নভেম্বর মাস শেষ হতে চলেছে। তাতে কোনো উত্তর আমরা এখনও সুপ্রিম কোর্ট থেকে পাইনি। তবে এইটুকু আমরা দেখেছি যে আমাদের যে ডিএ মামলাটা যারা করেছিল মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ, তাদের একসঙ্গে বসা, অর্থাৎ যখন স্পেশাল বেঞ্চ না হলে একসঙ্গে হয় না, সেটা দেখছি এখন কিন্তু অন্তত সপ্তাহে একদিন দুদিন করে হচ্ছে। আগামীকালও কিন্তু স্পেশাল বেঞ্চ গঠন করে, আগামীকাল বলতে আজকে মঙ্গলবার, বুধবারের কথা বলছি, সেখানে কিন্তু বসছে, স্পেশাল বেঞ্চ বসছে এবং সঞ্জয় কারোল এবং পিকে মিশ্রের বেঞ্চে ডিএ মামলাটা এখনও মানে অ্যাজ ইউজুয়াল লিস্টে তো নেই। থাকলে পরে ওই সাপ্লিমেন্টারি, তা সেটা থাকবে বলে আমাদের মনে হয় না। কারণ কর্মচারী সমাজের কাছে যে বলবো যে হ্যাঁ থাকতে পারে, সেটাও বলবো না। যদি থাকে তাহলে একদম শেষ মুহূর্তে জানতে পারবেন, এর মধ্যে কোনো কিন্তু নেই। এইটুকুই যে আগে বেশ কিছুদিন আমরা দেখেছি যে স্পেশাল বেঞ্চ করে দুজনে বসেনি, এখন স্পেশাল বেঞ্চ করে দুজনে বসছে মাননীয় মানে জাজদ্বয় মহাশয়, এবং দুটো থেকে বা তিনটে থেকে মামলা শুনছে, আদার্স মামলা শুনছে, বা অন্য কোনো সাপ্লিমেন্টারি থাকলে তাদের মামলা শুনছে, কিন্তু আমাদের মামলা ওঠেনি। এইটুকুই আমরা কর্মচারী সমাজকে বার্তা দিতে পারি যে এখনও পর্যন্ত ডিএ মামলার রায়ের কোনো ইনফরমেশন আমরা সর্বোচ্চ আদালতের কাছ থেকে পাইনি। এরপরে সরাসরি চলে যাবো স্যার যে প্রসঙ্গে আপনাকে প্রথমেই কথা বলেছিলাম, যে বিএলওদের চাপের মুখে পড়তে হচ্ছে, একাধিক জায়গাতে অনশন করছে, আন্দোলন করছে, একাধিক জায়গা থেকে জোরাজুরির মধ্যে পড়তে হচ্ছে। আপনারা তো দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী, আপনারা তো দীর্ঘদিন ধরে এই ভোট প্রক্রিয়ার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিএলওদের সত্যিই কি বাস্তবে এরকম চাপের মুখে পড়তে হয়, আর যদি পড়তে হয় বর্তমানে কেন পড়তে হচ্ছে? বুথ লেভেল অফিসার, এই যে নামকরণটা শুনলে কি মনে হয় যে অফিসার। দেখুন ব্যাপারটা কি, নির্বাচন কমিশন প্রত্যেকটা রাজ্য থেকে খোদ সরকারি কর্মচারীদের এই নির্বাচনের কাজে লাগানো হয় এবং সেই সময়টা তারা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। আমরা যেটা বলছি, আমরা খোদ সরকারি কর্মচারী, আমরা নির্বাচনের কাছে প্রত্যক্ষভাবেই যুক্ত থাকতাম আর কি। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যখন ভোট আসতো, সেখানে যে রিক্রুটমেন্টটা প্রথমে হতো, বলতাম যে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, তাতে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, এইভাবে নির্বাচন করত। এবং সেটা কিভাবে, তাদের পোস্ট এবং স্কেল। আমি যদি একটা গ্রুপ ডি স্টাফ হই, আমাকে যদি প্রিসাইডিং অফিসার করে দেয়, আমি ভোট পরিচালনাই করতে পারবো না। আমি ভোট তো পরিচালনাই করতে পারবো না। এবার আমি যদি ভোট পরিচালনা না করতে পারি এবং নির্বাচন কমিশন যদি বলে না, আপনাকে ওই প্রিসাইডিং অফিসারের কাজটাই করতে হবে, তাহলে কি হবে? চাপের মুখে পড়ব, আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ব। হ্যাঁ, তার জন্য একদম এমন কোনো সিদ্ধান্ত নেব না যে আমার ফ্যামিলি ভেসে যায়। আমি সেটা
চেষ্টা করব। এবার এই যে বিএলও রিক্রুট হয়েছে, বুথ লেভেল অফিসার, এখানে নির্দেশ ছিল খোদ সরকারি কর্মচারীদের দিয়েই কাজটা করাবার জন্য। এখানে অপশন ছিল, যদি সরকারি কর্মচারী না পাওয়া যায়, শিক্ষক তো থাকবেই, তাহলে ওই যে প্যারা টিচারদের নিয়োগ করা যেতে পারে। আমরা লক্ষ্য করেছি সরকারি কর্মচারী তো দূরহস্ত, খোদ সরকারি কর্মচারী। দ্বিতীয় প্রথায় হচ্ছে যে শিক্ষক 11-12 ক্লাস বা নবম দশম সেই সব শিক্ষকও নেই। তাহলে কারা আছে? আছে হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার, তাও কিন্তু সাফিসিয়েন্ট নেই। আর কারা আছে? পার্শ্ব শিক্ষক। আর কারা আছে? অঙ্গনওয়াড়ি। দেখুন অঙ্গনওয়াড়ি তারা কি কাজ করে? মিড ডে মিলের রান্না করে। তো আমি কিন্তু তার পেশাটাকে কিন্তু মানে অপমান করছি না, অসম্মান করছি না। তাদের দেখেছি মিড ডে মিলের রান্নাইটাই ম্যাক্সিমাম। কিছু কিছু তারা যারা প্রাইমারি স্কুলের ছাত্ররা আসে না, বাড়িতে গিয়ে তাদেরকে নিয়ে এসে স্কুলে ভর্তি করায়। এইসব কাজগুলো অঙ্গনওয়াড়ি কাজ আমরা লক্ষ্য করেছি। তাদেরকে এই বিএলও করেছে। নামটা মারাত্মক, বুথ লেভেল অফিসার। যখনই সে বলল আমি অফিসার হয়ে গেলাম, আমি তো রান্না করি মিড ডে মিলের, আমি তো কোনো বাচ্চা না আসলে প্রাইমারি স্কুলকে তাদের বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসি, আমাকে এই কাজ দিয়েছে, আমি তো পারবো না। আতঙ্কে থাকে তখন। কেন আতঙ্কে থাকে? সে যে অঙ্গনওয়াড়ি কর্মী বা সে যে প্যারা টিচার, এই যে একটা নির্বাচনের কাজে যুক্ত করে দিল, এই কাজ আমরা কোনোদিনও করিনি, তাহলে আমরা কিভাবে পারবো? আতঙ্ক আসবেই। আতঙ্ক কেন আসে? হুমকি। হুমকি বলতে হুমকি যতটা না নির্বাচন কমিশন দেয়, নির্বাচন কমিশনের হয়ে রাজনৈতিক দলগুলো দেয়। এই নির্বাচন কমিশন বলেছে যদি ঠিকমতো না করে তাদেরকে স্যাক করে দেবে। আর এদিকে যেমন শাসক দল হুমকি দিচ্ছে, বিরোধীরা হুমকি দিচ্ছে, তা যারা চাপের মুখে পড়ছে। আজকে এটার সুযোগটা নিয়েছে এই শাসক দল। বারবার মুখ্যমন্ত্রী যে বলছেন প্রশিক্ষণের অভাব, কোনোভাবে কি তিনি বুঝতে পারছেন যে তার রাজ্যে সরকারি কর্মচারী নেই, তাই জন্য তাদেরকে একদম নিচুস্তরীয় যারা গ্রুপ ডি স্টাফ তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে, এই কারণে কি তিনি ভয় খাচ্ছেন? নেই তো, কর্মচারী তো নেই। খোদ সরকারি কর্মচারী 6 লক্ষ পদ শূন্য। খোদ সরকারি যারা প্রশাসনিক কাজ করে, তারপরে তো শিক্ষক আছে। আজকে কর্মচারী নেই বলে তো বাধ্য হয়ে এই যে অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বিএলওর কাজে লাগাতে হয়েছে। আর তারা বললাম তাদের কি প্রশিক্ষণ দেবে? যে ট্রেনিং দিয়েছে, ট্রেনিংয়ে তারা যা বলবে সেটা বুঝতে পর্যন্ত পারবে না। আমরা যখন নতুন কাজে ঢুকেছি, ওই যে বললাম তাদের স্ট্যাটাসটা দেখে, এখনো সেই সিস্টেম আছে। ভোটের সময় কারা প্রিসাইডিং হবে, কারা পোলিং অফিসারের ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং হবে, তাদের পোস্ট এবং স্কেল দেখে সেটা নির্ণয় করে। এর মধ্যে কিছু ভুলভ্রান্তি হলে সেটাকে একটা গ্রুপ ডি সেটা হয়ে যায় অনেক সময় প্রিসাইডিং অফিসার। এবং স্যার আরও একটি তথ্য জানতে চাইবো, আজ বনগাঁর একটি সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন তিনি দুর্গাঙ্গন করবেন এবং তিনি মহাকাল মন্দির করবেন, তিনি দীঘাতে জগন্নাথ মন্দির করেছেন এবং দক্ষিণেশ্বরের স্কাইওয়াক থেকে আরম্ভ করে অনেক অনেক স্কাইওয়াক। কিন্তু কর্মসংস্থান নিয়ে একটাও কোনো কথা বলতে শোনা গেল না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। বলছি এটা কি পশ্চিমবঙ্গের জন্য কি কোনো লজ্জার বিষয় নয় একটা? দেখুন, উনি ফিতে কাটে, উদ্বোধনের ফিতে কাটে কিসের? দুর্গা পুজো, কালী পুজো, কার্তিক পুজো, এমনকি পারলে সরস্বতী পুজো। ফিতে কাটাটা কোথায় আমরা দেখেছি? একজন মুখ্যমন্ত্রীর বলছি, অন্যান্য নেতারা তো অনেক সময় কাটে, সেটার মধ্যে কোনো ব্যাপার নেই। আমরা তো যে বড় হয়েছি, বিগত দিনের কংগ্রেস সরকারটাকে অতভাবে আমরা দেখতে পারিনি। আমরা বামফ্রন্টকে দেখেছি, আমরা বর্তমান সরকারকে দেখেছি।
বামফ্রন্টের কোনো মন্ত্রী গিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলের ফিতে কাটতো না। তারা অনেক উদ্বোধনের ক্ষেত্রে কোনো কল কারখানা হলে তারা কাটতো, সে বড় না হলেও ছোট হলেও কাটতো। আর এই মুখ্যমন্ত্রী আজকে তো শিল্পর শও নেই, তাহলে কি ফিতেটা তো ওই তার দুর্গাপুজোই কাটতে হবে। এর মধ্যে আর কি, সে মানে এখন কর্মচারী সমাজ বলতে ধীরে 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 লোপ পাচ্ছে। শিক্ষিত সমাজ রাজপথে বসে আছে। তিনি কেবল এই জগন্নাথের মন্দির করে দিয়েছি, এই মহাকালের মন্দির করব, এই শিব মন্দির করব, এই খেলা করব, মেলা করব। আর একটা কথা বলি, যে বিরোধীরা রাজনীতি তো নিশ্চয়ই করবে, এটা তো ঠিক যে অর্থনৈতিক অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে একদম ভেঙে তছনছ হয়েছে, এবং সেটা খুব সহজে বোঝা যায়। বামফ্রন্ট শুধু বলবো না, বিগত একদম স্বাধীনতা হয়ে যাওয়ার পর যে ঋণটা বিভিন্ন সরকার রেখে গেছে, শেষে যে বামফ্রন্ট সরকার রেখে গেছে, সেটাও তো 1,92,000 কোটি টাকা। আর আজকে 8 লক্ষ কোটি টাকার উপরে ছাড়িয়ে গেছে। তাহলে এই যে দেনার দায়ে আজকে জর্জরিত রাজ্য সরকার, তা সেটা তো প্রচারের আলে আনতে হবে। মাথাপিছু আয় কত আজকে, অন্যান্য স্টেটে কত, এইসব নিয়ে কোনো আলোচনা নেই। কেন কর্মচারী সমাজ নিয়োগ হচ্ছে না, কেন শিক্ষকরা আজকে রাজপথে বসে থাকবে, তাহলে কি বলবো, বলার তো আর কিছু নেই। আমরা তো আর রাজনীতি করি না, আমরা কর্মচারী সংগঠন। আমরা ডিএ বোনাস কর্মচারীদের উপর আঘাত আনলে তাতে সরব হতে পারি।